যে কোনো দায়িত্বপ্রাপ্ত তাকে নিয়ে কোশ্চেন তোলাই যায় এবং উচিত, কারণ সর্বত্র স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। কিন্তু একজন নারী তাকে নিয়ে যদি যে সংস্কৃতির দৈন্যতার প্রকাশ পায় সেটা আমরা সঠিক বলে মনে করি না। ঢাকা উত্তরের হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন এই সিটি মেয়রের আতিকুরের কন্যা বুশরা। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন তুলেছেন হিট অফিসারের ভূমিকা নিয়ে, আপনি কি বলবেন? না, একটা তো হচ্ছে আমাদের যেহেতু যে কোনো দায়িত্বপ্রাপ্ত তাকে নিয়ে কোশ্চেন তোলাই যায় এবং উচিত, কারণ সর্বত্র স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। সুতরাং কোশ্চেন তোলা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তোলাই তো উচিত। কিন্তু একজন নারী তাকে নিয়ে যদি কোনো কী বলবো যে ওই যে বললাম যে সংস্কৃতির দৈন্যতার প্রকাশ পায় সেটা আমরা সঠিক বলে মনে করি না। কিন্তু কথাটায় আসল জায়গায় বোধহয় আসা দরকার, সেটা হচ্ছে যে আসলে যে আমরা পরিবেশ ধ্বংস করে যে উন্নয়ন করছি তার অভিঘাতগুলো যে সবচেয়ে খারাপ আমার মনে হয় হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। সুতরাং আমাদের সময় এসেছে, যেটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অনেক দিন ধরে বলে আসছি, আমাদের অন্যতম সংগ্রাম হলো মানুষ ও প্রকৃতির মুক্তির সংগ্রাম। আমরা বলে এসেছি আমরা যখন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করব তার দুটি দিক আগে দেখব। একটা দেখব তার সামাজিক প্রভাব কী, পরিবেশগত প্রভাব কী। আমরা যদি দেখি পরিবেশগত প্রভাব খুব খারাপ হবে, সামাজিক প্রভাব ভালো হবে না, তাহলে ওই উন্নয়নের নামে চাকচিক্য ওইটা আমরা নেব না। সুতরাং উন্নয়নের নামে বাংলাদেশে যেটা চলছে সেই ধারা থেকে বেরিয়ে এসে জনবান্ধব পরিবেশ বান্ধব উন্নয়নের ধারে এগিয়ে আসা দরকার বলেই আমাদের মনে হয়। তাহলে টাকার শ্রাদ্ধ করেই আমরা যে আজকে ব্যাপক একটা ঘটনা ঘটলেই টাকার শ্রাদ্ধ করেই আমরা এসি কিনছি, আমাদের এখন এই যে পানি কৃত্রিম পানি দিয়েই এটাকে প্রচেষ্টা নেওয়ার চেষ্টা করছি, এইগুলো অনেক ক্ষেত্রে লাগবে না। হ্যাঁ, সবটা হয়তো আমাদের নিয়ন্ত্রণ হবে না, এই কারণে এটাও মনে রাখতে হবে, কারণ বাংলাদেশ তো খালি পৃথিবীর থেকে বিচ্ছিন্ন দ্বীপে না, অন্যের প্রভাবও আছে। আমরা একেবারে উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করতে পারবো না, কিছুটা পরিবেশের উপরে প্রভাব পড়বেই। সুতরাং কত কম পরিবেশের ক্ষতি করে এই কাজ করতে পারি সেটাই বোধহয় আজকে প্রধান আলোচনা হওয়া দরকার। আরেকটা কথা বলি, যেহেতু ঢাকা নগরকে করছেন, দেখেন ঢাকা বাংলাদেশটা শুধু নয়, পৃথিবীতে ভালো উন্নয়ন হয় সেটাই যে প্রকৃতি যেভাবে যে অঞ্চলটাকে সৃষ্টি করেছে সেইটাকে রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। কিন্তু দেখেন আমরা ছোটোবেলায় পড়ে এসেছি বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত, এইটা খাল বিল ছিল, জলাশয় ছিল, এগুলো ধ্বংস করে আমরা উন্নয়ন করেছি। আমরা কিন্তু কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অনেক দিন ধরে বলে আসছি, এমনকি যখন আমরা মেয়র ইলেকশন করেছি আমাদের দলের পক্ষ থেকে, তখন আমরা বলেছিলাম ঢাকা যেভাবে গঠন হয়েছে তার অবয়বের ধারা ঠিক রেখেই, জলাশয় ঠিক রেখে, পরিবেশ ঠিক রেখে পুরো উন্নয়নের পরিকল্পনাই সাজানো দরকার ছিল এবং তার জন্য জনসম্পৃক্ততা দরকার ছিল। সেই কাজটি আমরা করিনি। সুতরাং যে অপরাধ করেছি তার শাস্তি আমাদের পেতে হবে। এখন যে বাস্তবতা আছে তার উপরে দাঁড়িয়ে এটা কতটুকু মেরামত করে আগাতে পারি সেই কাজটি করা দরকার বলে আমরা মনে করি। সম্প্রতি অধ্যাপক আবু মোহাম্মদ স্যার ট্রেন থেকে পড়ে আহত হয়েছে, এটি নিয়ে আবার এক পক্ষ অপপ্রচারও চালাচ্ছে, পুরো বিষয়টি যদি আমাদেরকে জানাতেন। না, এটা তো আমার মনে হয় পুরো ঘটনার মধ্য দিয়ে আমাদের অনেকের যে সাংস্কৃতিক দৈন্যতা সেটাও প্রকাশ পায়। এটা আপনারা জানেন, আমি যতটুকু জানি যে অধ্যাপক আনু মোহাম্মদ তিনি ফুলবাড়িতে গিয়েছিলেন, ফুলবাড়ি আন্দোলনের অনেকে শহীদের মৃত্যুবরণ করছেন, তাদের একটা সদস্য ছিল, উনি ফিরে আসছিলেন, ট্রেনটা লেট ছিল। আসার পরে যেখানে দাঁড়ানোর কথা না ট্রেন সেখানে দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ। সুতরাং এই দাঁড়ানোর অবস্থা অনেকেই নামছিলেন, এটা অনিশ্চিত ছিল। সুতরাং দাঁড়ানো ট্রেন থেকে তিনি নামতে গেছিলেন, হয়তো এই কাজটা করতে উনি না করলেও পারতেন, সেটা অন্য আলোচনা। কিন্তু নামতে যেয়ে তখন হুড়োহুড়ির এক পর্যায়ে তিনি পড়ে যান বয়সের বিবেচনায়, এবং তারপরে তার যে সাথে ছিল তিনি তাকে টেনে বের করছেন। এই হচ্ছে ঘটনা বলে আমরা জানি। কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এখানে তো আমরা কাউকে দোষারোপ করছি না। সুতরাং তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, এটি আমরা মনে করব। আর নিশ্চয়ই যে কোনো ঘটনা থেকে ব্যক্তি অন্যদেরকেও একটা শিক্ষা নেওয়ার থাকে। আমরাও ভবিষ্যতে চলাফেরার সময় এ ধরনের আমরা আরও সচেতনভাবে শিক্ষা নেব এবং ট্রেন থেকে ওঠা নামা নানা বিষয় আরও সচেতনতা আমরা অবলম্বন করব বলে আমরা মনে করি। এটা হচ্ছে একটা আমাদের সংস্কৃতির দৈন্যতা।
সুতরাং এই দৈন্যতাই থেকে বেরিয়ে আসা ছাড়া আমি এইটা ছাড়া কিছু বলতে চাই না। এবং যারা এটাকে নিয়ে মানে কি বলবো, যে অনেক সময় চরিত্র হননে নামছে, তাদের প্রতি আমার করুণা প্রকাশ করা ছাড়া আমি আর কোনো কথা বলতে চাই না। আসলে দেশ একটা কর্তৃত্ববাদী শাসনের অধীনে আছে। আপনি আমার পার্শ্ববর্তী দেশ এবং উপমহাদেশের রাজনীতির দিকে তাকালেও প্রায় এরকম চিত্র দেখতে পাবেন। এছাড়া বিশ্ব রাজনীতিতেও এখন কর্তৃত্ববাদী শাসন এবং যুদ্ধের উন্মাদনা চলছে। সুতরাং এই সব দিক তাকালে সাধারণভাবে বলা যায় বাংলাদেশ একটা কর্তৃত্ববাদী শাসনের যে ধারায় আছে সেইটা আসলে একটা দীর্ঘায়িত করার প্রক্রিয়া চলছে। এবং এটা মনে রাখতে হবে যে রাজনীতিটা হচ্ছে উপরিকাঠামো, ভিত্তি কাঠামো হচ্ছে অর্থনীতি। এইটা একটা কঠিন শব্দ, কিন্তু এটা রাজনীতিটা বুঝতে গেলে এটাও একটু বোঝা দরকার যে আমরা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার উপরে দাঁড়িয়েই আমরা পুরো রাজনৈতিক অঙ্গন পরিচালনা করি। তা আপনি দেখতে পারবেন আমাদের দেশ এবং বিশ্বে এখন নয়া উদারনীতিবাদী অর্থনীতির নামে যে অর্থনীতিটা চলছে এবং যারা এটাকে ডমিনেট করে, সেই ডমিনেশন রক্ষার জন্যেই তাদেরকে কিন্তু কিছুটা সাম্প্রদায়িকতা করতে হয়, কিছুটা উগ্র জাতীয়তাবাদের কাজ কিন্তু তাদেরকে করতে হয়। আর এইটা শাসকরা যখন করে, তাকে রক্ষার জন্য তাকে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন নিয়ে আসতে হয়। সুতরাং দেশটাও এরকম একটা পর্যায়ে পড়ে গেছে এবং দেশটা ওই দিকে যাচ্ছে। এখন এই সাথে আমি এই উত্তরটাও দিয়েছি। আমি জানি আপনি জিজ্ঞেস করবেন যে তাহলে হয়তো আমরা কি করছি। আমার এক কথা উত্তর হচ্ছে, এই অবস্থা উত্তরণের জন্য জনগণকে সচেতন এবং সংগঠিত করেই যে একটা গণ আন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলেই পুরো পরিস্থিতি পাল্টানোর কাজটা করতে হবে। আমরা সেই কাজেই নিয়োজিত আছি। সামনে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি, জামাত সহ অনেক বিরোধী দল। আপনি কিভাবে দেখছেন এই নির্বাচনকে? না দেখুন, আমরা অনেক সময় নির্বাচন আসলে নির্বাচনে অংশ নেওয়া না নিয়ে আলোচনা করি। আমার কাছে আলোচনাটা একটু ঘুরাই নেওয়া দরকার। প্রথমে নির্বাচনটা কেন? তো সহজ উত্তর, কারণ আমরা জনগণের মতামত নিয়েই শাসন ব্যবস্থা পরিচালনা করতে চাই, সুতরাং ভোট লাগবে। আর আপনি যেহেতু উপজেলা নির্বাচনের কথা বলেন, এই জন্য আমাদের দেখবেন একটা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, সহজে বললে যেটা সংসদ আইন প্রণয়নের কাজটা করে, আর স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় সরকার পরিষদ কাজ করে। এটা আমাদের সংবিধানের কথা। উপজেলা তার কেন্দ্রবিন্দু। তাহলে ভোট মানে তো একটা ভালো ভোট হতে হবে। ভোট মানে সবার ভোটে দাঁড়ানোর যেমন সুযোগ থাকবে, ভোট দেওয়ারও সুযোগ থাকতে হবে। কিন্তু আপনি দেখেন নিকট অতীত পরিষ্কার বলে দেয় আসলে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আর ভোটে দাঁড়ানোর সুযোগ যতটুকু ছিল দিন দিন কাটেল করা হচ্ছে। এই উপজেলা নির্বাচন মনোনয়ন ফি আগে যা ছিল এখন সেটাকে কিন্তু 15 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। খরচ আগে যেটা করা যেত আরও বেশি খরচের কথা বলা হয়েছে। আগে খরচ কমানোর জন্য একরঙা পোস্টারের কথা বলেছে, এখন নানা রং সহ নানা খরচ বাড়ানো হয়েছে। তাহলে নির্বাচনটা কি হলো? শুধু ঢাকা না, তৃণপর্যায়ে টাকার খেলার উপরে নির্ভর করা হলো। আর প্রশাসনিক কারসাজি আর ক্ষমতাসীনদের নাটক ছাড়া তো আর কিছু নাই। সুতরাং নির্বাচনের এই ধারা অব্যাহত রাখলে বাংলাদেশে কোনো ভালো নির্বাচন হবে না। আমরাও এই জন্য এবার উপজেলা নির্বাচন আমরা দেখছি জনগণের আগ্রহ নেই, আমাদেরও আগ্রহ নেই, আমরা এইটার মধ্যে নাই। আমরা পাশাপাশি পুরো নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য লড়াই করছি। সেটাই এই সময়ের অন্যতম কাজ বলে আমরা মনে করি। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি।
আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও বাড়বে এবং চেঞ্জ টিভি এইখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।